নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করব প্রথম খবর। সিবিআই তদন্তের 18 দিন, বিচার কবে? প্রশ্ন তুলছে প্রত্যেকেই। এদিকে এখনও একাধিক প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে সিবিআই। এই শহর যেমন রাত দখল দেখেছে, তেমনই দেখেছে অরাজনৈতিক অভিযানের নামে ছাত্র সমাজের তাণ্ডব। হাইকোর্টের নির্দেশে সেই ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ী মুক্তি পেয়েছে। তার মুক্তির নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য এবং তার এই যে ছেড়ে দেওয়ার যে নির্দেশ ছিল, বিচারপতি অমৃতা সিনহা তাকে মুক্তি দেওয়ার যে নির্দেশ ছিল, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেছে রাজ্য। নয় আগস্ট আরজিকর হাসপাতালে একটা মর্মান্তিক ঘটনা। তরুণী চিকিৎসককে খুন, ধর্ষণ, রক্তমাখা একটা দেহ, মা বাবার কান্না, হা হুতাশ। বিচারের দাবিতে দেশে জুড়ে আন্দোলন, তার ঢেউ দেশের সীমা ছাড়িয়ে বিদেশেও। ঘটনার পর কেটে গিয়েছে 3 সপ্তাহ। রাজ্য পুলিশ, সিট, সেখান থেকে তদন্তভার সিবিআই এর হাতে। সিবিআই তদন্তের 18 দিন। তদন্তভার হাতে নেওয়ার পর এখনো পর্যন্ত নতুন কাউকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই। আপাতত ধৃতের তালিকায় একজনই, সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। এখনো একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই। ঘটনার নেপথ্যে সঞ্জয় কি একাই, নাকি আরও কারো মদত? ঘটনাস্থলের তথ্য প্রমাণ কি লোপাট করা হয়েছে? হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকেই কিছু ধামাচাপা দেওয়া হচ্ছে? পাশাপাশি তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা কি ছিল তাও খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। খতিয়ে দেখা হচ্ছে ঘটনার রাতে চিকিৎসকের 4 সহকর্মীর ভূমিকাও। ইতিমধ্যেই সন্দীপ ঘোষ, সঞ্জয় রায়, নিহত চিকিৎসকের 4 সহকর্মী এবং আরও এক সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ টেস্ট হয়েছে। এর বাইরে সন্দীপ আর্থিক তছরূপের সঙ্গে জড়িত কিনা তাও দেখছে সিবিআই। সবকিছুর পরেও তদন্তে অগ্রগতি নেই। এই অভিযোগেই সিবিআই এর ওপর ভরসা রাখতে পারছে না সাধারণ মানুষ, ধৈর্য হারাচ্ছে পরিবারও। এটা তো আমরা একটু হতাশ হয়ে পড়ছি, আবার মনে জোরও রাখতে হচ্ছে, আশাও রাখতে হচ্ছে। পরবর্তীকালে যে সমস্ত ভিডিও ক্লিপ দেখেছি, তাহলে তো এখন পুরোপুরি ডিপার্টমেন্টের ওপরেই আমরা দায়ী করি। ডিপার্টমেন্টকে তো প্রথম থেকে দায়ী করে আসি। এরই মধ্যে একের পর এক ভাইরাল অডিও ক্লিপ ঘিরে তুলকালাম। লাল চাদর নীল চাদর রহস্য, সেমিনার হলের ভেতর বহিরাগতের ঢুকে পড়ার তত্ত্ব। যদিও বহিরাগত তত্ত্ব খারিজ লালবাজারের, ছবি দেখিয়ে সকলের পরিচয় স্পষ্ট করেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। আরজিকরের ঘটনায় উত্তাল হয়েছে গোটা দেশ। একের পর এক আন্দোলন দেখেছে বাংলা, দেখেছে মহিলাদের রাত দখল। বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। আবার এই বাংলাই দেখেছে ছাত্র সমাজের নবান্ন অভিযান, অরাজনৈতিক আন্দোলন, কিন্তু নেপথ্যে প্রকট রাজনীতি। মুখ্যমন্ত্রীর পদত্যাগের মতো জোরালো রাজনৈতিক দাবি। নেপথ্যে কারা, কি তাদের উদ্দেশ্য? পুলিশের ব্যারিকেড, জলকামানের সামনেও নির্ভয় মুখ। মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন অভিযানের কর্মসূচিতে উঠে আসে এই ছবি। ভিড়ে মিশে কাদের দাপাদাপি। মঙ্গলবার ডরিনা ক্রসিংয়ে পুলিশকে মারধর, সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে ছাত্র সমাজের নেতা শুভঙ্কর হালদারকে আটক করে পুলিশ। তারপর তাকে একাধিক ধারায় গ্রেপ্তার করা হয়। সেদিন ছাত্র সমাজের আরেক নেতা সায়ন লাহিড়ীকেও গ্রেপ্তার করে লালবাজার গুন্ডা দমন শাখা। সায়নের গ্রেপ্তারি নিয়ে যখন সব মহলে আলোচনা সমালোচনা তুঙ্গে, তখনই ছাত্র সমাজের আহ্বায়ককে রক্ষা কবচ হাইকোর্টের। সায়নের গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে করা মামলা শুনানিতে আদালতের নির্দেশ। শনিবার দুপুর 2টোর মধ্যে সায়ন লাহিড়ীকে মুক্তি দিতে হবে। সায়নের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না। আদালতের নির্দেশ মতোই শনিবার দুপুর 1:45 নাগাদ সায়নকে মুক্তি দেয় রাজ্য পুলিশ। আমাদের যে আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য তারা চেষ্টা করেছিল, সেটিও আপনাদের মাধ্যমে যেন জনগণের সামনে প্রকাশ পায়। এদিকে শনিবার জেল থেকে ছাড়া পেয়ে শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান সায়ন লাহিড়ী। আমি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই। তার কারণ তিনি যেভাবে আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং আমার পাশে দাঁড়িয়েছেন, আমি চিরকৃতজ্ঞ তার কাছে থাকব। তাহলে কি গোটা আন্দোলনের পেছনে শুভেন্দু প্রথম থেকেই ছিলেন, উঠছে প্রশ্ন। এদিকে সায়নের জেল মুক্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। তাদের অসহিষ্ণুতা, তাদের প্রতিহিংসা পরায়ণতাকে চরিতার্থ করতে সুপ্রিম কোর্টের দরজায় যায়
এবং ধারাবাহিকতা বজায় রেখে সেখানে ভৎসনার শিকার হয়ে আবার ঘরে ফিরে আসেন। এক্ষেত্রেও সেটাই করবেন। না না, যাওয়াই তো উচিত। গুন্ডামি করার জন্য তো ছাত্ররা নয়, এরা তো গুন্ডা দলের সর্দার। শাহান লাহিড়ী ডেকেছেন, ডেকে পুলিশকে মারধর করেছেন, একজনের চোখ নষ্ট হয়ে গেছে, কি উত্তর দেবেন? তদন্ত চলছে, বিচারের দাবিতে সুর চড়াচ্ছে সব মহলে। তবে সবকিছুর মাঝেও প্রশ্ন অনেক। কবে মিলবে নারী সুরক্ষা? কবে কমবে ধর্ষণ, অত্যাচার, নিপীড়ন? আদৌ কি নিহত তরুণীর পরিবার বিচার পাবে? কলকাতা টিভি। নিউটাউনে গুলি করে খুন, বাইকে করে এসে গুলি চালানোর অভিযোগ উঠছে। নিউটাউনে রাম মন্দিরের কাছে বাইকে করে গুলি চালানোর অভিযোগ উঠছে দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। জানা যাচ্ছে যে গুলি করেই চম্পট দেয় দুই দুষ্কৃতী। মৃত নাসিরুদ্দিন খান ভাঙড়ের পোলের হাটের বাসিন্দা। তিনি ব্যবসায়িক পেশায় এবং শত্রুতার জেরেই খুন বলে দাবি করছেন পরিবার। তদন্তে ইকো পার্ক থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, তদন্তে বিধাননগর থানার পুলিশ। এবং এই মুহূর্তে যে খবর উঠে আসছে যে ভাঙড়ের পোলের হাটের বাসিন্দা নাসিরুদ্দিন, তাকে গুলি করা হয়েছে এবং দুই দুষ্কৃতীর বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে এবং তারা গুলি করেই চম্পট দেয় বলে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, নিউটাউনে চলল গুলি এবং নিউটাউনের রাম মন্দিরের কাছে বাইকে করে গুলি চালানো হয়েছে এবং এই গুলিতেই মৃত্যু হয়েছে এক ব্যবসায়ীর। মৃতের নাম নাসিরুদ্দিন, তিনি ভাঙড়ের বাসিন্দা, ভাঙড়ের পোলের হাটের বাসিন্দা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, ঠিক কি জানতে পারছো? যে রাম মন্দিরের আইল্যান্ড আছে, সেই আইল্যান্ডের কাছে এক যুবক, ভাঙড়ের বাসিন্দা, নাম নাসিরুদ্দিন খান, ভাঙড়ের পল্লীহাট থানা এলাকার পদ্মপুকুরের বাসিন্দা। সেই যুবক যখন সেখানে বসে চা খাচ্ছিল এবং আড্ডা মারছিল সেখানে, এবং বাইরের বেশ কিছু দুষ্কৃতী এসে তাকে, দুজন বাইকে করে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এরপরেই কিন্তু স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে যুবককে উদ্ধার করে প্রথমে বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠালে। সেখানে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এরপরেই কিন্তু অভিযোগ উঠছে, পারিবারিক যে অভিযোগ, সেটা ব্যবসায়িক শত্রুতার জেরেই এই খুন। বেশ কিছুদিন ধরে তার ইটভাটা ছিল, ইটভাটার যে পার্টনারশিপ, সেই পার্টনারশিপ নিয়েই কিন্তু এই বেশ কয়েকদিন ঝামেলা চলছিল। এবং ঘটনাস্থলে ইকো পার্ক থানার যা পুলিশ আসে এবং গোটা ঘটনার কিন্তু তদন্ত করছে ইকো পার্ক থানার পুলিশ। বেশ, অনেক ধন্যবাদ শাকিল তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনায় দুই দুষ্কৃতী পলাতক, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে মৃত্যু হয়েছে নাসিরুদ্দিন খানের এবং ভাঙড়ের পোলের হাটের বাসিন্দা তিনি পেশায় ব্যবসায়ী। গুড মর্নিং কলকাতায় এখন সময় একটি বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এই মুহূর্তে বীরভূমের দিকে নজর রাখবো। বীরভূমের হাসপাতালে নার্সের শ্লীলতাহানির অভিযোগ। বীরভূমের ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ঘটনা। থানায় অভিযোগ দায়ের করেছে নার্স এবং নার্সের তরফে যেটা অভিযোগ রয়েছে যে অভিযুক্ত গ্রেপ্তার না হলে আজ থেকেই কর্মবিরতির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, বীরভূমের একটি হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ, নার্সের কে শ্লীলতাহানি করা হয়েছে এমনটা জানা যাচ্ছে। বীরভূমের ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এই ঘটনা। নার্সের অভিযোগ দায়ের করা হয়েছে নার্সের পক্ষ থেকে পুলিশের কাছে এবং অভিযুক্ত গ্রেপ্তার না হলে আজ থেকেই কর্মবিরতির হুঁশিয়ারি দিচ্ছে সেই স্বাস্থ্যকর্মীরা, অর্থাৎ সেই স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা। তারা বলেছেন যে অভিযুক্তকে যদি আজ গ্রেপ্তার না করা হয় তাহলে আজ থেকেই কর্মবিরতির হুঁশিয়ারি। হাসপাতালে নার্সের শ্লীলতাহানি, আরজি করের ঘটনাকে কেন্দ্র করে যখন বিশ্বজুড়ে প্রতিবাদের আঁচ, ঠিক তখনই কিন্তু একের পর এক এই ধরনের ঘটনা ঘটতেই থাকছে। এবার বীরভূমের ইলামবাজারের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ঘটনা, যেখানে একজন নার্সকে শ্লীলতাহানি করা হয়েছে এবং অভিযুক্ত গ্রেপ্তার না হলে আজ থেকেই কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন তারা। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, দেখো, এই ধরনের খবর পড়তে আর ভালো লাগে না, কিন্তু এই ধরনের খবর ঘটে এবং বীরভূমের যে ঘটনা, ঠিক কি ঘটেছে সেখানে? সুদীপ্ত, নিঃসন্দেহে অত্যন্ত চাঞ্চল্যকর খবর এবং নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং বড় খবর, সেটা কিন্তু বলা যেতে পারে, বিশেষ করে বীরভূম জেলার ক্ষেত্রে। দেখো, যেটা জানা যাচ্ছে, বীরভূমে ইলামবাজার যে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেই সরকারি হাসপাতালেই কার্যত কর্তব্যরত অবস্থায়, অর্থাৎ অন ডিউটি যখন ছিলেন, ঠিক সেই সময় চিকিৎসা চলাকালীন বলা যেতে পারে একজন মহিলা নার্সকে শ্লীলতাহানি করেছে, এমনটাই কিন্তু অভিযোগ।
এবং যেটা জানা যাচ্ছে গতকাল রাত্রে যখন আমরা গিয়ে পৌঁছই তখনই কিন্তু সেই এলাকায় কিন্তু একটা চাঞ্চল্যকর পরিবেশ ছড়ায়। তারপরেই ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে ওই মহিলা যে নার্স তিনি ইতিমধ্যেই ইলামবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরেই কিন্তু ইলামবাজার থানার পুলিশ ঘটনাস্থলে আসেন, বিশাল পুলিশ বাহিনী সেখানে জমায়েত করে তারপরে কিন্তু তদন্ত প্রক্রিয়া নামে। এবং যেটা জানা যাচ্ছে শেষমেশ যে খবর আমরা জানতে পারছি যে ইতিমধ্যেই গতকালকে গভীর রাত্রে কিন্তু সেই অভিযুক্তকে কিন্তু গ্রেপ্তার করেছে ইলামবাজার পুলিশ এবং ইলামবাজার থানার পুলিশ পুরো ঘটনা কিন্তু তদন্ত নেমেছে। তবে অবশ্যই সুদীপ্ত দেখো যেটা জানা যাচ্ছে যে নিরাপত্তা নিয়ে একটা বড়সড় কিন্তু প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তারা তুলছেন। তার কারণ গতকাল রাত্রে আমরা দেখলাম ওখানকার যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন, যারা চিকিৎসক রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বললাম। তারা যেটা বলছেন যে এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু তাদের ডিউটি করাটাই কিন্তু দায় হয়ে দাঁড়াবে। খুব স্বাভাবিকভাবেই তাদের বক্তব্য খুব পরিষ্কার যে হাসপাতালে নিরাপত্তার বিষয়টাও কিন্তু আরো সুনিশ্চিত করতে হবে। সব মিলিয়ে কর্তব্যরত অবস্থায় এক নার্সের যে শ্লীলতাহানির যে ঘটনা, সেই ঘটনা নিয়ে রীতিমতো কিন্তু বীরভূম জেলা জুড়ে চাঞ্চল্যকর পরিবেশ। যার বিরুদ্ধে অভিযোগ তিনি কি ওই এই স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মী? না, শুধু তো দেখো যেটা জানতে পারছি যে গতকাল সন্ধ্যেবেলায় বীরভূমের ইলামবাজার যে ব্লক, সেই ইলামবাজার ব্লকের ছোট চকপুর বলে গ্রাম, শেখ আব্বাস উদ্দিন সে অসুস্থ হয়ে পড়ে। যেটা জানা যাচ্ছে যে তার শারীরিকভাবে তার জ্বর এবং ঠান্ডা লাগা এরকম ধরনের একটা সমস্যা নিয়েই কিন্তু ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যাই, তার পরিবারের ছিল। এবং তারপরে সেই স্বাস্থ্য কেন্দ্রের এমার্জেন্সি যে বিভাগ, যেটি জরুরিকালীন বিভাগ, সেই স্ট্রেচারে যখন তাকে ট্রিটমেন্ট করছিলেন, সেখানে চিকিৎসক নার্সরা ছিলেন, ঠিক সেখানেই কিন্তু অসভ্য আচরণ, ওই নার্সের গায়ে হাত দেওয়া, শ্লীলতাহানির যে বিষয়টি সেটা কিন্তু অভিযোগ আসছে। এবং খুব স্বাভাবিকভাবেই রীতিমতো বলা যেতে পারে তারপরেই কিন্তু এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয় এবং অবশ্যই তারপরে থানায় কমপ্লেন হয়, পুলিশ তদন্ত প্রক্রিয়া চালায় এবং এই ঘটনায় গ্রেপ্তার হয়। সব মিলিয়ে পুরো ঘটনায় কিন্তু রীতিমতো কিন্তু চাঞ্চল্যকর পরিবেশ, সেটা কিন্তু বলা যেতে পারে। বেশ, অনেক ধন্যবাদ মনা, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে তাকে। অন্যদিকে হাওড়া হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ, নাবালিকাকে সিটি স্ক্যানের সময় শ্লীলতাহানির অভিযোগ উঠছে। অভিযোগ সিটি স্ক্যান বিভাগের অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। সিটি স্ক্যান বিভাগের অস্থায়ী কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ। এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠছে। এই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। হাওড়ার ঘটনা, যেখানে এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠছে। সিটি স্ক্যান বিভাগের অস্থায়ী কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তার করা হয়েছে ওই অভিযুক্তকে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, হাওড়ার একটি সেখানে নাবালিকাকে এই শ্লীলতাহানি করা হয়েছে। হাওড়ার হাসপাতালের ঘটনা। হাওড়ার হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ। নাবালিকাকে সিটি স্ক্যানের সময় শ্লীলতাহানি করা হয়, এমনটাই অভিযোগ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে এবং নাবালিকার পক্ষ থেকে। অভিযোগ সিটি স্ক্যান বিভাগের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রথমে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়, পুলিশ তদন্তে আসে এবং তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে নাবালিকাকে সিটি স্ক্যানের সময় তার গায়ে হাত দেওয়া হয়েছিল এবং শ্লীলতাহানি করা হয় তার, এবং এমনটাই অভিযোগ করেছেন নাবালিকা এবং তার পরিবার। তারপরে এই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয় হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার অভিযুক্ত সিটি স্ক্যান বিভাগের অস্থায়ী কর্মী। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, হাওড়ার একটি হাসপাতালে সিটি স্ক্যান বিভাগে শ্লীলতাহানির অভিযোগ উঠছে। এক নাবালিকাকে শ্লীলতাহানি করা হয়েছে এবং শ্লীলতাহানির জন্য একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি সিটি স্ক্যান বিভাগের অস্থায়ী কর্মী। এখন সময় আরও একটি বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরজি করে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় এবার সরব সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল। প্রতিবাদে বিবৃতি দিয়ে কলকাতার কনসার্ট পিছিয়ে দিলেন জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী। মহারাষ্ট্রের বদলাপুর নিয়েও বিবৃতি দিন শিল্পী। পাল্টা শাসক শিবিরের। আরজি কর কাণ্ডের প্রতিবাদ, কলকাতায় কনসার্ট পিছোলেন শ্রেয়া ঘোষাল। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন বিচারের দাবিতে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ।
প্রতিবাদী সরব চিকিৎসক থেকে শুরু করে নাগরিক সমাজ, বুদ্ধিজীবী মহল, বিভিন্ন পেশার মানুষজন। প্রতিবাদ জানিয়েছেন টলিউড থেকে বলিউডের কলাকুশলীরা। এবার আরজিকর কাণ্ডে প্রতিবাদে সামিল সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল। 14ই সেপ্টেম্বর কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের কনসার্ট পিছিয়ে দিলেন তিনি। বিবৃতি দিয়ে শ্রেয়া জানিয়েছেন, কলকাতায় সম্প্রতি যে জঘন্য ঘটনা ঘটেছে তাতে আমি গভীরভাবে আহত। নিজে একজন মহিলা হিসাবে ওই নৃশংস ঘটনার কথা ভেবে শিউরে উঠছি। আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। ভারাক্রান্ত হৃদয়ে গভীর দুঃখের সঙ্গে 14ই সেপ্টেম্বরের কলকাতার ইভেন্ট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ওই শো অক্টোবরে করব। প্রতিবাদীদের পাশে দাঁড়ানো জরুরি বলে মনে করছি। শুধু ভারত নয়, বিশ্বের মহিলাদের নিরাপত্তার জন্য প্রার্থনা করি। তৃণমূল হচ্ছে ধর্ষকদের পার্টি। ওরা এই জাতীয় খুন ধর্ষণ করে করেই আজকে এত দূর এসছে। সেই জন্য ওদের গায়ে গুলো লাগবে না। কিন্তু তৃণমূলেরও প্রচুর মানুষ যারা সমর্থক, তারাও কিন্তু মোমবাতি জ্বালাতে গিয়েছিল। তারাও কিন্তু এই যে ছাত্র আন্দোলনে সামিল হয়েছে। বিভিন্ন এলাকায় বিভিন্ন মহল্লায় তারাও কিন্তু মোমবাতি মিছিল করেছে। অতএব সেই কারণে তৃণমূল কংগ্রেসের আগামী দিন কিন্তু বড় ভয়ঙ্কর খারাপ আসছে। এই শ্রেয়া ঘোষালের অনুষ্ঠান বাতিল থেকে এটা আবার প্রমাণ হবে। শ্রেয়াকে পাল্টা শাসক শিবিরের। মহারাষ্ট্রের বদলাপুরে বিজেপি নেতা পরিচালিত স্কুলে 2 ছাত্রীর যৌন নিগ্রহের বিষয়েও শিল্পীর বিবৃতি দেওয়া উচিত। শিল্পী শ্রেয়া ঘোষালকে পাল্টা তৃণমূল শিবিরের। শ্রেয়া ঘোষাল একজন মহিলা হিসেবে আরজিকরের ঘটনার যে প্রতিবাদ জানিয়েছেন, সেই প্রতিবাদকে আমরা কুর্নিশ জানাচ্ছি। আমরা শুধু শ্রেয়া ঘোষালের কাছে আবেদন করব, আরজিকরের ঘটনা আমরা সবাই চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কিন্তু শ্রেয়া ঘোষাল বর্তমানে মুম্বাইতে থাকেন, মহারাষ্ট্রে। এই মহারাষ্ট্রের বদলাপুরে যে স্কুলের মধ্যে স্কুল ছাত্রীদের, যাদের ক্লাস 3 এবং ক্লাস 4 এর ছাত্রীদের, বিজেপি নেতা পরিচালিত স্কুল, সেই স্কুলের স্কুল ছাত্রীদের উপর যৌন নির্যাতন হয়েছে, তার বিরুদ্ধে যদি শ্রেয়া ঘোষাল একটা বিবৃতি দেন। এর আগে আরজিকরের ঘটনার প্রতিবাদে অগস্ট মাস জুড়ে নিজের যাবতীয় কনসার্ট বাতিল করেছেন শিল্পী অরিজিৎ সিংও। কলকাতা টিভি। পুলিশি বাধায় শনিবার আরজিকরে ঢুকতে পারলেন না অধীর রঞ্জন চৌধুরী। গেট থেকেই ফিরে যেতে হলো তাঁকে। নিহত চিকিৎসকের পরিবারকে গৃহবন্দী করে রাখা হয়েছে। আরজিকরের গেটের বাইরে বিস্ফোরক দাবি অধীরের। এদিন পানিহাটিতে নিহত তরুণী চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করতে যান প্রদেশ কংগ্রেসের সভাপতি। আরজিকরে ঢুকতে বাধা অধীরকে গেট থেকেই ফিরতে হলো। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পাশে থাকার বার্তা দিতে আরজিকর হাসপাতালে গিয়েছিলেন অধীর চৌধুরী, কিন্তু হাসপাতালের ভেতরে ঢুকতে পারেননি কংগ্রেস নেতা। তাঁর আরজিকরে যাওয়ার খবরে আগেই হাসপাতালের মেইন গেট বন্ধ করে দেওয়া হয়। গার্ড রেল দিয়ে মেইন গেটে ব্যারিকেড করে দেওয়া হয়। মোতায়েন করা হয় সিআইএসএফ ও পুলিশ কর্মীদের। পুলিশের বাধায় আরজিকরের ভেতরে ঢুকতে পারেননি তিনি। গেটের বাইরে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। আরজিকর কাণ্ডের পিছনে যা যা দেখছেন আপনার চোখের সামনে, তার পিছনে আরো নেপথ্যে একটা বড় কাহিনী আছে। সেই কাহিনীর আরেকজন নায়ক সম্ভবত ডাক্তার শ্যামাপ্রসাদ বলে এক ব্যক্তি। তার সঙ্গে আমার পরিচয় নাই, চিনি না, জানি না। ডক্টর শ্যামাপ্রসাদ বলে একজন ব্যক্তি, তিনি নাকি বাংলার মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ এক ব্যক্তি। খবরে প্রকাশ আমরা জানতে পারছি তার নাকি আরজিকর কাণ্ডের আজকে যে দুর্নীতি, যে অপরাধ জগৎ যেটা তৈরি হয়েছে আরজিকর জগতের মধ্যে, সেখানে তার নাকি বিরাট তার প্রভাব আছে। তো স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো আগামী দিনে উঠবে। পানিহাটি তাদের পরিবারকে পুলিশ গৃহবন্দী করে রেখেছে, তাদেরকে বাইরে বেরোতেও দিচ্ছে না। এখানে এক অদ্ভুত ধরনের ব্যারিকেড তৈরি করে যে পুলিশ, সিআইএসএফ, তারা কেউ জানে না এগুলো, তাদের আমি দোষ দিতে রাজি না, তারা তো ভেতরের সিকিউরিটি দেখবে। কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীর তৎপরতা, এটা দেখে আমি অবাক হলাম। কারণ একজন ব্যক্তি একা তাদের সঙ্গে দেখা করে তাদের ভাবনার সঙ্গে আমি সহমত পোষণ করতে চেয়েছিলাম। অধীরকে কটাক্ষ শাসক শিবিরের। অধীর চৌধুরীকে হাসপাতালে বাধা দেওয়ায় পুলিশকে সমর্থন জানিয়েছে শাসক শিবির। একটা এত নামী হাসপাতাল, এত প্রান্তিক জায়গা থেকে পেশেন্টরা আসছে, তাদেরকে এরকম বাদাম, তাও বা পচা বাদাম খাওয়াতে গেছিলেন কেন? পুলিশ ঠিক কাজই করেছে। আমার মতে এরকম অপ্রাসঙ্গিক ভাবে যাওয়াটা ওনার ঠিক হয়নি। এদিন আবারও নিহত তরুণী চিকিৎসকের বাবা মায়ের সঙ্গে দেখা করতে পানিহাটির বাড়িতে যান অধীর চৌধুরী। পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। টাকার অফার দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবেই এই নির্মমতা, নিষ্ঠুরতা, কখনো মুখ্যমন্ত্রী এসে টাকার অফার দিচ্ছে, তার আগে পুলিশ টাকার অফার দিয়েছে, পরে তো মুখ্যমন্ত্রী টাকার অফার দিয়েছে। এই নির্মমতা, নিষ্ঠুরতা বাংলার আবেগকে
বাংলার আবেগকে বিদ্রোহ করছে। এই সরকার নিজে চাইছে সমস্ত অপরাধীকে রক্ষা করে সরকারের ভাবমূর্তিকে বাঁচাও। মুখ্যমন্ত্রী সেদিনকে বলেছিলেন। এর আগে 14ই অগস্ট নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে গিয়েছিলেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর। সত্যসুন্দর ভট্টাচার্য ও জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।